নমস্কার। তো যুদ্ধ, সিজফায়ার এইসব বিভিন্ন ধরনের মিসলিডিং ইনফরমেশন, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে দেয়া যত মিসলিডিং ইনফরমেশন, যে আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধ বন্ধ করে দিচ্ছি, আমরা জিতে গিয়েছি না, আমরা আবার বোম মারতে চলেছি, আমরা পাওয়ার প্ল্যান্টে বোম মারতে চলেছি, ইরানের লোকেদের পাওয়ার প্ল্যান্ট ঘিরে মানব প্রাচীর তৈরি করা ইত্যাদি নানা রকম খবর নিয়ে আমরা সপ্তাহ শেষ করেছিলাম। এবং তারপরে পাকিস্তানকে বলে দেওয়া খবর অনুযায়ী, মানে আমেরিকা পাকিস্তানকে যে পোস্টটা করেছিলেন যে পাকিস্তানের প্রেসিডেন্ট তুমি এই পোস্টটা করো যে তোমার দেশে একটা আলোচনা সভা হবে ইরান এবং আমেরিকার মধ্যে, সেইটা ড্রাফট হিসেবে ওইভাবে পোস্ট করে দেওয়া, পরে আবার এডিট করে পোস্ট করা, এসব মজার ঘটনা। এবং তার সঙ্গে যেটা ঘটার সেটাই ঘটেছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়নি, কোনো শান্তি চুক্তি হয়নি। কারণ এটা স্বাভাবিক, আমেরিকা যেরকমটা করে এসেছে, সেটা ইরাক হোক, সেটা সিরিয়া হোক, সেটা আফগানিস্তান হোক, সব জায়গায় তারা একটা করে জঙ্গি সংগঠন তৈরি করেছে। আগামী দিনে ইরানেও একটা জঙ্গি সংগঠন তৈরি করার পথেই তারা এগোচ্ছে, এবং আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে হয়তো ওই দেশ থেকেও একটা জঙ্গি সংগঠন তৈরি হবে। এবং আমেরিকা এইসবের চক্করে পড়ে আস্তে 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 একেবারে সেই নিপাত যাবে যাকে বলা হয়, সেই দিকেই এগোচ্ছে। আপাতত চুক্তি হয়নি, এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের শেয়ার বাজার এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদেরকে চার্টের মাধ্যমেই বলে দিয়েছিল। এমন প্রচুর স্টক গত সপ্তাহে এমন এমন লেভেলে গিয়ে শেষ করেছে, যারা এই যে সপ্তাহটা আসছে, যে সপ্তাহে কিন্তু একটা দিন ছুটিও রয়েছে, মঙ্গলবার দিন, মোস্ট প্রবাবলি একবার দেখে নিই, 14 তারিখে ছুটি রয়েছে। হ্যাঁ, 14 তারিখ মঙ্গলবার, মঙ্গলবার দিনকে ছুটি আছে। তো এই সপ্তাহে একটা দিন ট্রেডিং হিসেবে কম থাকবে, এবং এই সপ্তাহের শেষের দিকে অথবা সামনের সপ্তাহে কিন্তু আবারও বাজার নিচের দিকে আসতে চলেছে। সেই রকমই চার্টের স্ট্রাকচার এই সপ্তাহের শেষে তৈরি হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, যদি এখান থেকে বাজার উঠে যায় সেখানেও কি হবে সেটাও আজকে বলবো। সবাই কামনা করুন যে আমেরিকার তরফ থেকে এমন কিছু কাজ করা হোক যাতে করে বাজার যেন আবারও নেমে আসে। বাজার যদি এখন এখান থেকে ওপরে উঠে যায় তাহলে কোনো ফ্রেশ র্যালি হবে না, সেটা বাজারের জন্য সমস্যা হবে। এবং আমরা যেভাবে গ্রোথ করতে চাই সেই ধরনের গ্রোথেও কিন্তু আমাদের অনেক সমস্যা আসবে। কিন্তু যদি এইটা আর একটু এসকেলেট করে এবং যদি বাজারকে একটু নামিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বাজার অনেকটা স্থিতিশীল জায়গায় আসবে। যেমনটা আমরা আগের সপ্তাহে বলেছিলাম যে এমন ঘটনা তৈরি হচ্ছে, ঘটনাচক্র এমন ভাবে এগোচ্ছে যাতে কিন্তু যুদ্ধ ভয়াবহ দিক নিতে পারে। যদি এর পরের লেভেলটায় গিয়ে সেই দিকে যায় তাহলে কিন্তু আমাদের বাজার নামবে, নয়তো যেভাবে বোম মারামারি চলছে তাতে কিন্তু বাজার আর নামবে না। এই খবর বাজারে কিন্তু স্যাচুরেটেড হয়ে গিয়েছে, বাজার এক্সট্রিম নেগেটিভিটিকে ডিসকাউন্ট করে নিয়েছে। কিন্তু তারপরেও বাজার সেই কাঙ্ক্ষিত লেভেলে আসতে পারেনি, যে লেভেলে আসলে আবার নতুন করে একটা কনসলিডেশন থেকে আপ ট্রেন্ডের দিকে আসবে। এখনো পর্যন্ত বাজার যেখানে রয়েছে সেটা হচ্ছে কনসলিডেশন থেকে ডাউন ট্রেন্ড। তো আমাদের খেয়াল রাখতে হবে বাজারের ভবিষ্যতের জন্য এখন কিন্তু নিচের দিকে আসাটাই অত্যাবশ্যক। তো চলুন আজকের ভিডিও শুরু করছি। তবে শুরু করার আগে বলে রাখছি, শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে আপনি কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না। সেই কারণের জন্য শেয়ার বাজারকে শিখে পড়ে নিয়ে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, কোনো টিপসে কাজ করবেন না। এবং আমার এই ভিডিওটা আমি বাজারকে নিয়ে যেটা ভাবছি, সামনের সপ্তাহে আমি যেভাবে অ্যাকশন নেবো বাজারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা অ্যাজ ইট ইজ নিফটি দাকে দিয়ে শুরু করছি। নিফটি দা কিন্তু এই মুহূর্তে এই সপ্তাহে এই যেটা তুলেছে এটাকে উইকলি চার্ট আমরা দেখছি, উইকলি চার্টে এটাকে মর্নিং স্টার বলা হয়, এবং উইকলি চার্টে একটা রেজিস্ট্যান্স এসে দাঁড়িয়েছে, উইকলি চার্টে একটা পারফেক্ট রেজিস্ট্যান্স এসে দাঁড়িয়েছে। এখান থেকেও বাজার নিচে আসতে পারে। দেখুন আরএসআই কিন্তু অ্যাভারেজে এসে ধাক্কা মেরেছে, এরপরে এখান থেকে নিচে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এই সপ্তাহে ম্যাক্স টু ম্যাক্স যেখানে যেতে পারে সেই লেভেলটা হচ্ছে 24,800, এখন 24,000 রয়েছে। 24,800 হচ্ছে বা 750 বা 700, 24,700 থেকে 800 আপনি ধরে নিন, 24,700 থেকে 800 নিফটির জন্য সেই লেভেল যেখানে কিন্তু একটা ম্যাসিভ রেজিস্ট্যান্স নিফটি পেতে চলেছে। এটা নিফটির ডেলি চার্টে 200 EM কিন্তু 24,850-এর আশপাশে রয়েছে। এখানে কিন্তু একটা বড় সড়ো আমাদের রেজিস্ট্যান্স পেতে চলেছে। এই গ্যাপটাকে এবারে বলে রাখছি যে ওপরের দিকে ওঠার জন্য কি কি শর্ত রয়েছে। যদি এই গ্যাপটাকে হোল্ড করে রাখে নিফটি ডেলি চার্টে, এবং যদি আরেকটা গ্যাপ দিয়ে ওপরে খোলে, এই যে গ্যাপ দিয়ে ওপরে খুলে এখানটা 3 দিন সাস্টেন করেছে, যদি আরেকটা গ্যাপ দিয়ে ওপরে খুলে সেখানেও সাস্টেন করে যায়, তাহলে কিন্তু একটা আপ মুভ হবে। সেক্ষেত্রে 24,800
পার করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। একমাত্র সেক্ষেত্রেই 24,800 পার করে কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, নয়তো কিন্তু 24,800 থেকে 850 পার করা সম্ভব নয়। এটা হচ্ছে 25,500। যদি এখানে গ্যাপ দিয়ে খুলে সাস্টেন করে ওপরের দিকে ওঠা শুরু করে তাহলে 24,000 পার করে এই 25,400 থেকে 500 লেভেল পর্যন্ত যাবে, না হলে 24,700 থেকে 24,800 ম্যাসিভ রেজিস্ট্যান্স পেতে চলেছে বাজার। আমরা যদি ব্যাংক নিফটিকে দেখি তাহলে ব্যাংক নিফটিও নিচে একইভাবে গ্যাপ রেখেছে, এক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ প্রাইমারি ভাবে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 57,250-এর আশপাশে, এই যে লোটা ছিল এইখানটায়, এবং যদি এটাও গ্যাপ দিয়ে খুলে সাস্টেন করে যায় তাহলে কিন্তু এতদূর পর্যন্ত যেতে পারে 58,500। একবার উইকলি চার্টটা এই সুযোগে দেখে নেওয়ার দরকার রয়েছে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে 56,000 সেই 57,300 এখানে আসছে, মোটামুটি 57,300 থেকে 56,800 এই রেঞ্জের মধ্যে কিন্তু বড় সড়ো রেজিস্ট্যান্স পাবে ব্যাংক নিফটি। ওটাকে যদি কেটে উঠতে পারে তাহলেই ওপরে যাবে। আমাদের অনেক আগে থেকে টেনে রাখা একটা দাগেই কিন্তু সুন্দরভাবে সাপোর্ট নিয়ে উঠেছে, কিন্তু এই ব্যাংক নিফটির ডাউন ট্রেন্ড এখনো পর্যন্ত চলছে এবং ব্যাংক নিফটিকে এখনো এখান থেকে নিচে আসার দরকার ছিল। একটা ছোট্ট জিনিস এখানে আপনাদের সামনে বলে দিই, যদি বাজার আগের বারে যে ফলটা হলো সেখান থেকে রিকভারটা না দিয়ে আর যদি দুটো দিন নিচে চলে আসতো তাহলে কিন্তু ম্যাসিভ কারেকশন যেটা সেটা কিন্তু মিটে যেত এবং বাজারে অনেক স্টক দুর্দান্ত ভাবে মুভ করা শুরু করে দিত। কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাজারে কিন্তু আবারও কারেকশন আসবে, তাতে সমস্ত স্টককে, যত স্টক আছে সমস্ত স্টককে কিন্তু সমান ভাবে ভুগতে হবে। চলুন আবার আমরা ফিরে যাই আমাদের চার্টে। চার্ট বলতে চাইছে ব্যাংক নিফটি আপ ট্রেন্ড হলেও ওপরের দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে, সেটা সামান্য দূর পর্যন্ত, ম্যাক্স টু ম্যাক্স 57,600 পর্যন্ত ওপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি ওই গ্যাপ হোল্ড করে ডেইলি চার্টে ওপরের দিকে যায় তাহলে আরেকটু ওপর পর্যন্ত হয়তো গেলেও যেতে পারে। ইউএসডি আইএনআর এই সপ্তাহে, আগের সপ্তাহে যে ফলটা হয়েছিল এরকম দেখুন বহুবার করেছে, এরকম বড় বড় ক্যান্ডেলের নিচে নেমেছে, বড় বড় নেগেটিভ ক্যান্ডেল এখানে বানিয়েছে, তারপরে সবুজ বাতি দিয়ে আবার উঠে গিয়েছে। ইউএসডি আইএনআর আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করেছিলাম যে এপ্রিলের 10 তারিখ, এপ্রিলের 10 তারিখ পর্যন্ত ইউএসডি আইএনআর নিচে থাকতে পারে বড় জোর, তারপরে থেকে বেরিয়ে যাবে। দেখুন এপ্রিলের 10 তারিখেই ওপরে উঠে গিয়েছে এবং যেখানে শেষ করেছে, যদি ইউএসডি আইএনআর 92 টাকা 90 পয়সার নিচে না আছে, অর্থাৎ এখন রয়েছে 93 টাকা 10 পয়সা নিচে, যদি ইউএসডি আইএনআর না আসে তাহলে কিন্তু ইউএসডি আইএনআর এ একটা বড় সড়ো আপ মুভ আবারও হবে এবং আবারও এই হাই কেটে ওপরে চলে যাবে এবং আমাদের টার্গেট মতো 100-র কাছাকাছি কিন্তু ইউএসডি আইএনআর গিয়ে দাঁড়াবে। এখনো পর্যন্ত সেই ট্রেন্ডই রয়েছে, এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড সেরকম আসেনি। এখানে এই ক্যান্ডেলটা খুব সুন্দর হলেও সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে আস্তে 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 আবার উপরের দিকে গিয়ে, তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ইন্ডিয়া ভিক্স দুর্দান্ত ভাবে কুল অফ হয়েছে, দুর্দান্ত ভাবে কুল অফ হয়েছে, এর উপরে টিকে গেলে 36 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ছিল। আপাতত এই সপ্তাহে যেভাবে নেমেছে তাতে সামনের সপ্তাহে নিচের দিকে এই 20 যে লাইনটা রয়েছে এই পর্যন্ত আসতে পারে, অর্থাৎ 1690 পর্যন্ত নেমে আসতে পারে বা 1450 পর্যন্ত নেমে আসতে পারে। 1690 থেকে 1450 পর্যন্ত আগামী সপ্তাহে নেমে আসতে পারে, অথবা যদি ওপরের দিকে ওঠেও, যদি যুদ্ধর বড়সড় কিছু হয় এবং তাতে যদি ভলাটিলিটি বাড়ে তাহলে আপাতত রেজিস্ট্যান্স কিন্তু 24-এই পেতে চলেছে বাজার। ডেইলি চার্ট তো দেখে মনে হচ্ছে নিচের দিকেই যাবে, অন্তত আরএসআই তো সেরকমই সিগন্যাল দিচ্ছে, সেক্ষেত্রে 1450-এ আসার একটা ঘোরতর সম্ভাবনা কিন্তু ইন্ডিয়া ভিক্সে দেখা যাচ্ছে। গোল্ড নিচে নেমে আবার উপরে উঠে একটা সাইডওয়েজ কনসলিডেশন দিচ্ছে, দেখুন দাগের মাহাত্ম, দাগ যেটা দিয়ে রেখেছিলাম গোল্ড কিন্তু ওই দাগ বেয়ে বেয়েই যাচ্ছে এবং পুরো সপ্তাহটা ওই দাগকে রেসপেক্ট করেছে। এই দাগটাই কিন্তু আপাতত রেজিস্ট্যান্স থাকবে, এই দাগের উপরে সাস্টেন করা গোল্ডের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় বলেই মনে হচ্ছে, এই দাগের নিচে আসার সম্ভাবনা প্রবল। আর যদি এই দাগের উপরে ওঠেও সামান্য একটু উঠে নিচে আসার সম্ভাবনাই থাকবে, কিন্তু যদি এখান থেকে গোল্ড উঠে যায় তাহলে গোল্ডের যে ফিউচার র্যালিটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, ওটা আর হবে না, সামান্য উঠে কনসলিডেট করবে, গোল্ডকে নিচে আসতে হবে। গোল্ডের এই দুটো দাগের রেঞ্জই গোল্ডের জন্য থাকবে। ঠিক একইভাবে যদি আমরা সিলভারকে দেখার চেষ্টা করি তাহলে সিলভারেও দুটো দাগ কাটা রয়েছে এবং সিলভার মোটামুটি উপরের দাগ পর্যন্ত গিয়েও পৌঁছয়নি, যেহেতু সেটা করেনি তাই সিলভারে এই সপ্তাহে উপরের দাগ ছুঁয়ে কনসলিডেশন করার একটা সম্ভাবনা রয়েছে। সিলভারের যে ধরনের প্যাটার্ন হচ্ছে এই ধরনের প্যাটার্নের পরে আবার একটা ব্রেকডাউনের সম্ভাবনা থাকে, কিন্তু ব্রেকডাউন হলেও আপাতত ভাবে 1,80,000 বা 1,85,000
এই লেভেলটাকে কিন্তু সিলভারের কাটা এই মুহূর্তে সম্ভব নয়। নিচের দিকে কাটলে কি হবে, একটা দাগ দেওয়া রয়েছে, ওই পর্যন্ত যাবে। আপনাদের সঙ্গে তো ভিডিও বানিয়ে শেয়ার করা রয়েছে, সেই মতোই থাকবে মোটামুটি সিলভার। ক্রুড অয়েলের এই প্যাটার্নটা খুব ভালো, ডেইলি চার্টে এরকম ধরনের প্যাটার্নের পরে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা হয়। আমি জানি না যে ক্রুড অয়েল কিভাবে ব্রেকডাউন হবে যদি এইভাবে অশান্তি থাকে, কিন্তু চার্ট বলছে যে নিচে আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, আমেরিকা যেভাবে কাজকর্ম করছে, যেভাবে ম্যানিপুলেশন করছে, টাকা তো ওদের অভাব নেই, তাই এখান থেকে আবার উপরে তুলে নিয়ে গিয়ে তারপরে ফেলতে পারে, সেটাও সম্ভাবনা রয়েছে। কিন্তু ক্রুডের এরকম ওপরে সাস্টেন করা মোটামুটি এক প্রকার অসম্ভব। ক্রুডের এইভাবে ওপরে টিকে থাকা একটানা এই বাজারে আর সম্ভব হবে না, কিন্তু অন্তত সেরকমই এখান থেকে চার্ট দেখে মনে হচ্ছে। আপাতত ডাউন ট্রেন্ডই থাকছে ক্রুডে, সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড। ন্যাচারাল গ্যাস তো পুরো একদম পপাত ধরণী তলে নিচেই পড়ে রয়েছে, ঠিক আছে, থাক, কোনো সমস্যা নেই। ডাও জোন্সের যে রেঞ্জটা করে দিয়েছিলাম, দেখুন সিলভার গোল্ডের সাথে একই সঙ্গে ডাও জোন্সেরও একটা রেঞ্জ কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছিলাম। আপাতত ভাবে সেই রেঞ্জটা কেটে কিন্তু ডাও জোন্স উপরে উঠে গিয়েছে। সামনের সপ্তাহে যদি এই রেঞ্জের নিচে নেমে আসে ভালো, অলরেডি ডেলি চার্টে একটা প্যাটার্ন তৈরি করেছে যাতে করে এই রেঞ্জের নিচে আসতে পারে, তাহলে ডাও জোন্সের জন্য ভালো হবে। সেটা যদি না হয় তাহলে ডাও জোন্সের জন্য আরো বেশি বিপদ বাড়বে এবং সাডেন ফল আসবে, যেমনটা হয়েছিল 1929 সালে। সেইরকম ধরনের ফলের জন্য কিন্তু ডাও জোন্স তৈরি হচ্ছে। ডাও জোন্সের আরএসআই 50-এর ওপরে উঠে যেভাবে সাস্টেন করছে, তাহলে এর আপ ট্রেন্ড ফিরে আসার কথা। কিন্তু এখানটায় ডাও জোন্সের ডেইলি চার্ট বলছে যে, এবং 60 মিনিটের চার্ট বলছে যে একটু কনসলিডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, স্লাইডলি নিচে আসতে পারে। ডাও জোন্সের অনেক বেশি লেভেলের কারেকশন করা উচিত। এই সপ্তাহে আবার একে নিচে আসার দরকার যদি একে ঠিক থাকতে হয়, নাহলে কিন্তু ডাও জোন্সের জন্য বড় সড়ো বিপদ, ইভেন নাসডাকের জন্য। কিন্তু নাসডাকের চার্ট দেখে মনে হচ্ছে গগনচুম্বী টান দিয়েছে। উইকলি চার্টের আরএসআই যথেষ্ট ভালো হয়ে গিয়েছে, ডেইলি চার্ট ডাও জোন্সের থেকে অনেক বেশি ভালো। কপালে যদি বাঁচাতে পারে ওপর থেকে কেটে, নয়তো নাসডাকেরও কিন্তু বিপদ আসন্ন। কিন্তু ডেইলি চার্টে আরএসআই দিকে মনে হচ্ছে না যে নিচে আসবে, আর যদি নাসডাক নিচে না আসে তাহলে ডাও জোন্সের নিচে আসার সম্ভাবনা কম। তো ওভারঅল আমেরিকা যতই যুদ্ধ করুক, যাই করুক না কেন, তাদের বাজারে এরকম কোনো সমস্যা হচ্ছে না। তাদের বাজার পর 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 গ্রোথ করে যাচ্ছে। আমাদের বাজারে যত সমস্যা হচ্ছে, যেখানে যাই হোক না কেন, আমাদের বাজারের অবস্থা হচ্ছে অনেকটা রুদালির মতো। যেখানে যাই মরুক না কেন, যেই মরুক না কেন, আমাদের বাজার কেঁদে মরছে। তার কারণ আমাদের বাজারে কাঁদার সময় জাস্ট এই আমাদের যে কারেকশনটা এই মুহূর্তে চলছে, যেটা এখনো কমপ্লিট হয়নি, সেই কারেকশনটা কমপ্লিট হবে। আর আমেরিকার বাজারে যে লাস্ট ট্রেন্ডটা চলছে, মনে আছে সিলভারের যে ট্রেন্ডটা চললো, সিলভারের একটা ট্রেন্ড শেষ হয়েছে, এখনো ওর কিন্তু র্যালি শেষ হয়নি। ওর একটা ফার্স্ট ট্রেন্ড একটা শেষ হয়ে গেছে, এরপর সেকেন্ড র্যালি আসবে। তো সিলভারের ফার্স্ট র্যালির যে লাস্ট ফেজটা ছিল, মনে আছে, প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে, 8 থেকে 10% বাড়ছে, এরকম ভাবে কিন্তু বাড়ছিল সিলভার। ঠিক একইভাবে ডাও জোন্সের যে র্যালিটা চলছে সেটা নিয়ার অ্যাবাউট 100 ইয়ার্স, 100 বছরের একটা র্যালি চলছে। তার যখন লাস্ট ফেজ আসে, তাহলে বুঝে দেখুন যে যদি 40 বছরের একটা র্যালিতে সিলভার এরকম, মানে কনসলিডেশনে সিলভার যদি এরকম ভাবে ভোলাটাইল ভাবে র্যালি করে, তাহলে কোনো একটা ইন্ডেক্স যেটা 100 বছর ধরে চলছে, এত বড় একটা অর্থনীতির দেশ, সেই দেশটার লাস্ট কেমন হতে পারে, ঠিক সেরকমই হচ্ছে, টু মাচ ভোলাটাইল। নিচে বাজার থাকছে না, মানে আপনার ভেতরে একটা বদ্ধপরিকর ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে বাজার নিচে আসবেই না, নিচে আসলেই ঘুরে বাজার বেরিয়ে চলে যাচ্ছে। আর এই ধারণাটা যখনই বিশ্বের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু ডাও জোন্সে হুড়মুড় করে ফল হবে। ডাও জোন্স একদমই ট্রেডের জায়গায় নেই, আমেরিকার বাজার একদমই কেনার জায়গায় নেই, বরঞ্চ সুযোগ পেলেই বেচার জায়গা। আমার মনে হয় এরকম ভাবে অনেক লোক বেচছে বলেও হয়তো এর একটুখানি সমস্যা হচ্ছে, নিচের দিকে আসার চেষ্টা করছে না, কারণ লোকে বেশি পরিমাণ বেচে ফেললে এরকমই হয়। জানি না কি হচ্ছে, কিন্তু আমেরিকার বাজার প্রচন্ড খারাপ ভাবে পারফর্ম করছে। এইভাবে মানে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড থাকলে বাজারের জন্য সেটা খুব খারাপ, এবং লম্বা টাইম ফ্রেমের কারেকশন আসে, নিয়ার অ্যাবাউট 30 থেকে 40 বছরের একটা ডাউন ট্রেন্ড চলে আসে। দেখা যাক, আমিও থাকবো, আপনারাও থাকবেন, আমেরিকাও থাকবে, আহ ভিডিওগুলোও থাকবে। সামনের দিনে এগুলো দেখতে পাবেন যে এইগুলো ঘটছে, এগুলো ঘটবে। আমেরিকার বাজার 30 থেকে 40 বছরের জন্য আন্ডার পারফর্ম করতে চলেছে। তবে হ্যাঁ, ভারত সেই সময় অনেকটা নিজেকে গুছিয়ে নেবে, আর ভারতেরও গোছানোর দরকার। ভারতেরও স্বাবলম্বী, শুধু স্বাবলম্বী বললাম না, স্বাবলম্বী হওয়ার দরকার, যেন আমাদের কেবল এবং কেবলমাত্র কিছু জিনিসের সুবিধা নিতেই হবে, তার জন্য কারো কথায় চলতে না হয়। সেইগুলোর দিকে ভারত আশা করছি আরো দ্রুত গতির
নেতৃত্বে এগোবে এবং আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে পারবো। কারণ সেটা না হলে কিন্তু এইভাবে ইরানের ওপরে যে জিনিসটা ঘটেছে এটা যে কোনো দেশের ওপর করতে পারে। আমরা সব থেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, বিশ্ববাজারে ভয় শুধু এইটা, ওই জন্যই আমরা একটু বেঁচে যাচ্ছি, নয়তো কিন্তু আমাদেরও এখনো পর্যন্ত সেইভাবে বাঁচার অবস্থা নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একদিন ছুটি রয়েছে সপ্তাহে, উপভোগ করুন। সামনের সপ্তাহে আপনাদের সাথে আবার এরকম ভিডিও নিয়ে দেখা হবে, আর মাঝখানে বিশেষ কিছু পেলে রিল যেমন শেয়ার করি সেরকম শেয়ার করে দেবো। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।